ভদ্র অভ্রকে আর বেশি দিন ভদ্র থাকতে দিবে বলে মনে হচ্ছে না। তানজিৎ সবেমাত্র ওর জন্য নির্ধারিত জায়গায় এসে বসেছিল, তখনই হঠাৎ এক কালো স্যুট পরা লোক এসে ওর কানে কানে বলল। স্যার, একটা প্রবলেম হয়ে গেছে। তানজিৎ ভ্রু কুঁচকালো। লোকটা বলল। এখানে বোম ফিট করা হয়েছে স্যার। তানজিৎ থমকে গেল, যেন তারপর আবার রাগী স্বরে আস্তে করে বলল। তোমাদেরকে ঘোড়ার ঘাস কাটার জন্য রেখেছি, বোম ফিট করে চলে গেল আর এটা তোমরা আমাকে জানাচ্ছ? লোকটা বলল। স্যার, টাইম বোম না মনে হচ্ছে, রিমোট কন্ট্রোল। আমরা এতক্ষণ ট্রাই করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তানজিৎ রেগে বলে উঠল। বোমটা এনে আমার মাথায় একটা বাড়ি মার হতচ্ছাড়া। লোকটা বলে উঠল, ওকে স্যার। তানজিৎ দ্রুত বেগে ওর দিকে তাকালো। লোকটা সত্যি চলে যাচ্ছিল। তানজিৎ রাগী স্বরে বলে উঠল। মজা করছো আমার সাথে? আদনান আর অভ্র এসে উপস্থিত হবে তখন। আদনান বলল। এনি প্রবলেম ভাই? তানজিৎ আদনানকে সবটা জানালো। আদনান কিছু ভাবলো, তারপর তানজিতের দিকে তাকালো একটু। আদনান বলল। ওরা কি এটা জানে যে আমরা জেনে গেছি? লোকটা বলল। ওই লোকটাকে আমরা ধরে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে থেরাপিও দিয়েছিলাম, কিন্তু ও কিছুই বলেনি। আর ওরা মেবি জানে না, জানলে ওই লোকটাকে মেরে দিত এতক্ষণে। আদনান তানজিতের দিকে তাকালো, তারপর বলল। কি করতে যাচ্ছিস তুই? আদনান অভ্রের দিকে তাকালো, তারপর বাঁকা হেসে বলল। ডু অর ডাই গেম। তানজিৎ আর অভ্র ওর দিকে তাকিয়ে রইল। আদনান শুধু বলল যে। গাড়ি রেডি করো, আমি আসছি। আদনান কথাটা বলে আশেপাশে তাকিয়ে জান্নাতকে খুঁজতে লাগলো। পেয়েও গেল জান্নাতকে। হেসে হেসে কথা বলছে কিছু মেয়ের সাথে। জান্নাতও তখন তাকালো আদনানের দিকে। ইশারায় তাকিয়ে থাকার কারণ জিজ্ঞাসা করতেই আদনান ইশারায় বুঝালো কিছু না, মনে মনে বলল। আই উইশ এই হাসিটা যেন আমি আবার দেখতে পাই। বলেই ও বেরিয়ে যেতে নিলে অভ্র বলে ওঠে। আদনান, আমিও যাব, দাঁড়া। আদনান এমনভাবে চলে গেল যে সে অভ্রের কথা শুনেইনি। দ্রুত গিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল, সাথেই মিষ্টির বাক্সের দিকে তাকালো, তারপর বলল। এই মিষ্টি এখনই না আবার ব্লাস্ট হয়ে যায়। সেভ মি আল্লাহ। আদনান হঠাৎ ড্রাইভ করতে করতে বাইরে তাকাতেই দেখলো যে অভ্র নিজেও তার গাড়ি নিয়ে আদনানের সাথে যাচ্ছে। আদনান বলে উঠল। অব্র ফিরে যা। অভ্র বলল। পারবো না রে, ভয় লাগলে তুই যা। আদনান আবার বলল। অব্র ঘাড় তেরামি করিস না। অভ্র কিছু বলল না। আদনান হাই স্পিডে ড্রাইভ করতে লাগলো। অভ্র আদনানের সাথে সাথে আসতে লাগলো। আদনান মিররে তাকাতেই আরেক দফা টাসকি খেলো। আরেকটা গাড়ি দেখা যাচ্ছে। আদনান খুব বেশি ভুল না করলে গাড়িটা তানজিদের। হঠাৎ রাইট সাইড থেকে আরেকটা গাড়ি যুক্ত হলো তার সাথে। আদনান কপাল চাপড়ে বলল। হায় আল্লাহ, সব দিকে আমার সাথেই আসছে। আদনান পাশের গাড়ির দিকে তাকিয়ে বলল। তানজিৎ ভাই আসতে গেল কেন আবার? অভ্র গাড়িটা স্লো করতেই তানজিদের গাড়িটা ওর পাশে আসলো। তানজিদ বলে উঠল। জোস একটা গেম আদনান, আমি তো দারুণ এনজয় করছি। ইয়াহু! আদনান টেনশনের মধ্যে হেসে ফেলে। তখনই সাদমান প্রত্যেককে গ্রুপ কল করে। সবাই কানে ব্লুটুথ লাগিয়ে নেয়। সাদমান বলল। সামনে একটা নদী আছে, ওখানে ফেলে দিস। আদনান বলে উঠল। আমি তো আকাশের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। সবাই কিছুক্ষণের জন্য থম মেরে বসে রইল, তারপর প্রত্যেকে উচ্চ স্বরে হেসে উঠল। তোমার পার্টনাররা প্রচুর বোকা আসফি। আসফি একটা আপেলের টুকরো খেতে খেতে বলে। কে যে কাকে বোকা বানালো আল্লাহ মালুম। আবির ভ্রু কুঁচকে ফেললো, তারপর বলল। আসল বুম তো ওখানেই আছে, ওরা খামোকার নকলটা নিয়ে লাফালাফি করছে। আসফি একটা হাই দিয়ে বলল। তুমি বাংলা সিনেমা দেখো অনেক, তাই না? আবিরের রাগ উঠতে নিলেও সে তা সামলে নিল, তারপর বলল। না, কেন? আসফি বলল। না আসলে বাংলা সিনেমাগুলোতে ভিলেনরাই এসব করতো, তাই আর কি। তাদের শেষ পরিণতি কি হতো জানো তো? আবির বলল। তুমি কি বিশ্বাসঘাতকতা করতে চাইছো? কারণ তা না হলে আবির খানের ধ্বংস হওয়া অসম্ভব। আমি বিশ্বাসঘাতকতা করলে তোমার পতন নিশ্চিত বলতে চাইছো? আবির বাঁকা হাসলো, তারপর বলল।
আবিরের পতন এত সহজেই হবে? আর আর ইউ কিডিং মি? এনিওয়েজ, তুমি এখনো ওই অনুষ্ঠানে কি করছো? মরার ইচ্ছে হয়েছে? কে যে কাকে কখন মেরে দেবে বলা মুশকিল। এনিওয়েজ, একটা কথা জানিয়ে রাখা ভালো, বি কেয়ারফুল। ওরা যদি এতটাই বোকা হতো তবে এত দূর আসতে পারতো না। আমি ওদের সাথে থেকেও এত টাকা লোকসান হওয়ায় থেকে আটকাতে পারিনি। ঠিক কতটা চতুর ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি রাখছি এখন, পরে কথা হবে। আসফি কল কেটে দিল, তারপর আরেকজনকে কল লাগালো। কাজ কত দূর? ওপাশ থেকে উত্তর এলো, আর মাত্র 20 সেকেন্ড স্যার। আসফি বাঁকা হাসলো, তারপর হাত ঘড়ির দিকে তাকালো। কিছুক্ষণ যেতেই বলতে লাগলো, 5 4 3 2 1, ধামাকা, চু চু চু, শেষ। হা হা হা। ব্যাপারটা কেমন লাগছে না? আদনান বোমটা এতক্ষণ নিজের সাথে রেখেছিল, তারপর বোমটা আমরা পানিতে ফেলেও দিলাম। এতক্ষণে তো সবকিছু শেষ হয়ে যেতে পারতো, কিন্তু কিছুই হলো না। তানজিদের কথা শেষ হতেই আদনান বলল, কি জানি, মাথায় আসছে না কিছু। আর ভাই, তুমি আসতে গেলে কেন? ভাবি টেনশন করবে তো। তানজিদ বলল। যা ঝামেলা যাচ্ছে রে ভাই, বিয়ে তো না, যেন যুদ্ধ। অভ্র হঠাৎ বলে উঠল, আচ্ছা, আমরা এটা কেন ভাবছি না যে এটা হয়তো ওই মাস্টার মাইন্ডের কোনো ট্রাপ ছিল আমাদের অনুষ্ঠান থেকে দূরে নিয়ে যাওয়ার? ভাবি, মেঘলা, জান্নাত আর সাদমান, তুই তো এখানে, তার মানে হসপিটালে মেহু একা? সবাই এবার ব্যাপারটা নিয়ে একটু ভাবলো। সাদমান তৎক্ষণাৎ বলে উঠল, শিট, অভ্রর বাচ্চা, আগে বললি না কেন কথাটা? অভ্র বলে উঠল, আমার নিজেরও মাথায় আসেনি ব্যাপারটা, হঠাৎ মনে হলো। আদনান গাড়িতে উঠতে উঠতে বলতে লাগলো। টাইম ওয়েস্ট করছিস কেন তাহলে? সবাই যার যার গাড়িতে গিয়ে উঠে বসলো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল। স্যার, কিছুই তো হলো না, গোডাউন যেমন ছিল তেমনই আছে। আসফির হাসি থেমে গেল তৎক্ষণাৎ। ও বলে উঠল, হোয়াট? লোকটা আরো কিছু বলতে নিলে হঠাৎই আর্তনাদ করে উঠল। আসফি হ্যালো হ্যালো করতে লাগলো, তারপর কলটা কেটে বলে উঠল, শিট। চারিদিকে ততক্ষণে অন্ধকার হয়ে গেছে, আর বর কথায় তা নিয়ে হইচই লেগেছিল। ততক্ষণে আসফি শিওর আবির জেনে গেছে যে আসফি তারই একটা গোডাউনে ব্লাস্ট করতে চেয়েছিল। ছোট থেকে একসাথে বড় হয়েছে আদনানের সাথে, কোথাও একটা টান তো আছেই। আর সে তো আদনানের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না। সে তো বাধ্য, তাই ভেবেছিল আবিরের একটা গোডাউন যেটা থেকে ড্রাগস সাপ্লাই হয় সেটাই উড়িয়ে দিবে। কিন্তু এই আবির যে অনেকটা চতুর। মাঝে মাঝে আসফির মনে হয় যে এই আবিরকে একবার যদি সামনে থেকে দেখতে পারতো, দিত একটা খুশি, তারপর যা হওয়ার হতো। চেহারাটাও দেখেনি যে একটু খোঁজ নিবে। আসফি অনুষ্ঠান থেকে একটু দূরে ছিল, সে ভেতরে আসতেই লাইট অফ হয়ে গেল হঠাৎ। আসফি হকচকিত হলো। সবাই ফোনের ফ্ল্যাশ অন করলো। আসফির ভেতর কাঁপছে, কপাল বেয়ে ঘাম পড়ছে। তার মন বলছে এই অন্ধকারের মধ্যে কিছু হতে চলছে। কিছুক্ষণ পর লাইট অন হয়ে গেল। আসফি আশেপাশে তাকাতে লাগলো, তখনই তার কাছে একটা কল এলো। আসফি রিসিভ করলো সাথে সাথেই। রিসিভ করতেই ওপাশ থেকে আবিরের হাসির শব্দ ভেসে এলো। আসফি বলে উঠল, আবির লিসেন, আমি আসফির কথা শেষ হবার আগেই আবির বলে উঠল, কি ভেবেছিলে, হ্যাঁ? আমার নাকের ডগা দিয়ে আমার পিছনে ছুরি মারবি আর আমি বুঝতেও পারবো না? আমার তো তোকে আগে থেকেই সন্দেহ হতো। তোর উপর সর্বদা আমার নজর ছিল, বুঝলি? তুই আবিরের ডান হাত। আমার ডান হাত হওয়ার আর বাম হাত যে হাতই বল না, তুই সর্বদা আমার সাথেই ছিল আর এখনো আছে। তোকে আর আকাশকে জাস্ট ইউজ করতাম, বুঝেছিস? আসফি কিছু বলতে নিলে আবির আবার বলে উঠল, এনিওয়েজ, ওদেরকে বলে দিস যেন পারলে বাঁচিয়ে দেখায় মেয়েগুলোকে। অন্য মেয়েদের তো পাচার হওয়ার হাত থেকে অনেক বাঁচিয়েছে, এবার নিজেদেরগুলোকে পারলে বাঁচাতে বলিস। আসফি বলল। বলেই কেটে দিয়েছে আবির। আমার টাকাটা? ফোন কান থেকে নামাতেই কথাটা বলে উঠল একটি মেয়ে। আবির পেছনে ঘুরে তাকালো। মেয়েটা আর কেউই নয়, মেয়েটা জুই। আবির জুইয়ের দিক থেকে চোখ সরিয়ে বলল, শুধু টাকা টাকা পেয়ে যাবে, টাকা চাও এখন।
জুয়ের যেন মানে লাগলো কথাটা, ও বলে উঠল, ও হ্যালো, ভিক্ষা চাইছি না, আমি নিজের কাজের পারিশ্রমিক চাইছি। আমি তখন স্প্রেটা না করলে আপনার প্ল্যান সাকসেসফুল হওয়াটার স্বপ্ন ছিল, বুঝলেন? আবির এমনভাবে হাসলো যেন সে কোনো জোক শুনছে। আবির বলল, ও হ্যালো, বাদ ছড়ালে কাকের অভাব হয় না, ওকে? আবির কিছু বলতে নিলে ওর পাশের ব্যক্তিটা বলল, তাহলে মানছো যে তুমি কাক? দেন প্লিজ নিজের এই কাকা করা বন্ধ করো। আবির হাসলো। পুরো রুম অন্ধকার, তাই জুই দেখতে পেল না কাউকে। কিন্তু কথাটা শুনে রেগে কিছু বলতে নিলে হঠাৎই ওই ব্যক্তিটা একটা চেক ওর মুখের উপর ছুঁড়ে মারে। জুই প্রথমে হকচকিত হয়, পরে কাগজটা ধরে বুঝলো যে চেক, তাই বলে এভাবে ছুঁড়ে মারবে? বড় লোকদের বড় বড় ব্যাপার স্যাপার, তার মতো কাউকে থরাই একদিনের ডিনারের প্ল্যান করে চেক দিবে না। জুই আর কিছু না বলে বেরিয়ে গেল। হঠাৎ নিশাতের বাড়ি থেকে হইচইয়ের শব্দ আসতে লাগলো। আসফি সেদিকে গেল দ্রুত। নিশাত অচেতন অবস্থায় পড়ে রয়েছে, আর রুবাইয়া বেগম পানি ছিটাচ্ছে ওর চোখে মুখে। আসফি ভ্রু কুচকালো। আবিরের কথা অনুযায়ী তো নিশাতের এখন এখানে থাকার কথা না, তাহলে? নিশাত পিটপিট করে চোখ খুলল। তখনই হঠাৎ তানজিৎ এসে নিশাত বলে চিৎকার দিয়ে ওর পাশে গিয়ে বসলো। আর অভ্র চারিদিকে তাকিয়ে মেঘলাকে খুঁজতে লাগলো। নিশাত যেহেতু এখানে, তাহলে মেঘলাও তো থাকার কথা। আদনানেরও একই অবস্থা। ও এক পর্যায়ে অধৈর্য হয়ে জিজ্ঞেস করে বসলো, জান্নাত কোথায়? সবাই আদনানের দিকে তাকালো। সবার চেহারা দেখে বোঝা গেল কেউই জানে না জান্নাতের মা বললেন, নিশাত মায়ের সাথে তো ছিল, কোথায় গেল মেয়েটা? অয়ন, দেখো না একটু। অয়ন কিছু বলল না, ছুটে গেল বোনকে খুঁজতে। তানজিৎ নিশাতকে বলল, তুমি অজ্ঞান হয়ে গেলে কি করি? তানজিৎ মনে মনে বলল, অজ্ঞান হওয়ার মতন তো এখনো কিছুই করতেই পারলাম না, আগেই অজ্ঞান। নিশাত উঠে বসলো মাথা চেপে, তারপর বলল, জানি না, হঠাৎ রুমে একজন মেয়ে এলো, তারপর কি একটা স্প্রে করলো, বললো যে রুমে স্প্রে নাকি। তারপর মাথাটা কেমন ঘুরতে লাগলো, আর মনে নেই। অয়ন এসে হাঁপাতে হাঁপাতে বলল, নেই কোথাও, সব জায়গায় দেখেছি। আদনান শটান হয়ে দাঁড়িয়ে রইল। আসফি ভাবছে অন্য কথা, বাকিদের কিডন্যাপ করলে নিশাতকে কেন করলো না? আবির কি আবার নিশাতকে পছন্দ করে নাকি? তখন নিশাতকে গুলি করা নিয়েও অনেক রাগ দেখিয়েছে। পছন্দ করলে তো নিশাতকেই নিয়ে যাওয়ার কথা। তারপরই আবার ভাবলো নিশাতের তো বিয়েই হয়ে গেছে, তার বুঝে আসে না কিছু। অভ্র সাদমানকে কল লাগালো। সাদমান বেশি কিছু বলতে পারলো না, শুধু এতটুকুই বলল, মহুকে পাওয়া যাচ্ছে না, অভ্র পরে কথা বলছে। একটা অন্ধকার রুম। মহুয়া পিটপিট করে চোখ খুলে তাকালো, কিন্তু অন্ধকার হওয়ায় কিছুই দেখতে পেল না। হাত নাড়াতে গিয়ে বুঝলো তার হাত বাঁধা। কিছুক্ষণের মাঝে বুঝে নিল শুধু হাত না, পা আর মুখও বাঁধা তার। মহুয়া এখানে কি করে এলো ভাবতেই মনে পড়ল আরমান তাকে একটা জুস দিয়েছিল খাবার জন্য। তারপরই হঠাৎ মাথা ঘুরতে লাগলো, তারপর আর মনে নেই তার। মহুয়া বুঝে আসলো না কিছু। সে যা ভাবছে যা কখনোই পসিবল না। আরমান ভাই তো ভালো মানুষ, তাহলে তাকে কিডন্যাপ করলো কেন? আর কি শক্ত করে বেঁধেছে? পেটে চাপ লেগে ব্যথা করছে তার। হঠাৎ তার কানে একটা স্বর ভেসে এলো, হায় আল্লাহ, এটা কোথায় আমি? মহুয়া স্পষ্ট বুঝলো এটা জান্নাত, কিন্তু কথা হচ্ছে জান্নাতের মুখ বাঁধা নেই নাকি? না থাকলে তো আর কথা বলতে পারতো না, তাহলে তার মুখ বাঁধা কেন? তখন হঠাৎ মেঘলার ভয়ার্ত স্বরে বলে উঠল, আপু, তুমি কি এখানে? জান্নাত অন্ধকারের কারণে দেখতে পেল না, কিন্তু স্বর শুনে বলল, কে? মেঘলা, তুই? হ্যাঁ আপু, কিন্তু তুমি কোথায় গো? জান্নাত বলল, মনে তো হচ্ছে একটা চেয়ারে বসে আছি, তুই? মেঘলা বলে উঠল, আরে আছো কোথায় ঘোড়ার ডিম? চেয়ারটা কোথায়? ধুর ব্যাং, আমার চোখে কি টর্চ লাগানো রে যে আমি বলতে পারবো? মহুয়া শুধু উ করছে। জান্নাত হঠাৎ সতর্ক স্বরে বলে উঠল, চুপ চুপ, এখানে কেউ আরো আছে মনে হচ্ছে। করে কেন? কি গো, কে তুমি? বোবা নাকি? মহুয়া শুনেও বলতে পারছে না, শুধু উ করছে। মেঘলা বলল, আপু আমার ভয় করছে, কোনো ভয়ঙ্কর জন্তু যদি থাকে।
জান্নাতও ভয় পেল যেন, কিন্তু কোন জন্তু উ উ করে। মহুয়া মেঘলার কথা শুনে বোকা বনে গেল। শেষে কিনা জন্তু এই ছিল কবলে। জান্নাত হঠাৎ বলে উঠল, হ্যাঁ, নিশু আপু নাকি? দেখো, যদি নিশু আপু হও তাহলে কথা বলো। দেখো, এটা মজা করার সময় নয়। মেঘলা হঠাৎ কি মনে করে বলল। আমার মনে হচ্ছে মোহু, এই মোহু তুই নাকি? মহুয়া খুশি হলো, যাক তার নামটা তো বলেছে। সে বলল মেঘলা হঠাৎ কি মনে করে হেসে উঠল, হো হো করে হাসতে লাগলো। জান্নাত বলে উঠল, তোর কি মজা লাগছে খুব যে হাসছিস? কিডন্যাপ করেছে আমাদের, বুঝতেছিস? মেঘলা হাসি থামিয়ে বলল, কিডন্যাপার আমাদের দুজনের মুখ বাঁধেনি, শুধু তোরই বেঁধেছে। মানে কিডন্যাপারও জানে এটা যে তুই ননস্টপ মিশন। মহুয়া তেলে বেগুনে জ্বলে উঠল কথাগুলো শুনে, কিন্তু কিছুই বলতে পারল না। জান্নাতও হাসলো এক দফা। তখনই হঠাৎ দরজা খোলার শব্দ হয়। ওরা চুপ হয়ে যায়। হঠাৎ রুমের লাইট জ্বলে উঠল। ওরা চোখ খিচে বন্ধ করে নেয়। তারপর পিটপিট করে তাকাতেই চমকে উঠল। এই অবস্থায় কে বিয়ে করে? তুমি জলদি কবুল বলো, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। আজ এসপার আর ওসপার হয়েই যাবে। জলদি বলো। আবে, এই বেটা কাজী, তাড়াতাড়ি করুন তো। কাজী ঝিমুচ্ছিল এতক্ষণ। তানজিদের কথায় হকচকিত হয়ে উঠে ঠিকঠাক হয়ে বসে। সবাই অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে তানজিদের দিকে। ঠিক কতটা বিয়ে পাগল হলে বারে 3টে মেয়ে নিখোঁজ জানা সত্ত্বেও এই কথা বলে। আদনানরা এখান থেকে বেরিয়েছে অনেকক্ষণ হলো। যাওয়ার আগে তানজিদকে বলেছে বিয়েটা যেন সেরেই আসে, কারণ আবার পরে ডেট করতে করতে অনেক দেরি। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। নিশাদকে কবুল বলতে বললে নিশাদ শুধু তানজিদের দিকে তাকালো এক পলক। তার বোনদের খোঁজে পাওয়া যাচ্ছে না, আর সে এখানে কবুল বলবে। কি শুরু করেছে তানজিদ বলে উঠল, কবুল বলতে যত লেট করবে আমার যেতে ততই লেট হবে। যদিও বিয়েটা, যাই হোক, দ্রুতই বলো। নিশাদ চোখ মুছে কবুল বলে দিল। তানজিদকে জিজ্ঞাসা করার আগেই তানজিদ কবুল বলল। এটা দেখে অনেকেই হাসলো। তানজিদ বলল, আপাতত আসছি বউ, পরে এসে তোমাকে নিয়ে যাব, আর শালিকাদেরকে নিয়েই ফিরবো, নো টেনশন। নিশাদ শুধু তাকিয়ে রইল তানজিদের যাওয়ার পানে। মেঘলার মা কেঁদে কেটে ভাসাচ্ছে। মেয়েটা তার এত ছোট, এমন তো কোনো শত্রু নেই তাদের যে কিডন্যাপ করবে। আল্লাহর রহম করুক তার মেয়েকে, তার কাছে সুস্থভাবে ফিরে দিক, এটাই এখন চাওয়া তার। জান্নাতের মারও চিন্তার শেষ নেই। যা দেখাচ্ছে আজকাল টিভি নিউজে, কত মেয়ে পাচার হয়ে যাচ্ছে। জোয়ান মেয়ে তার, তাই ভয়টা বেশি লাগছে। মিনা বেগম অতটা চিন্তা করছে না যে একটা মেয়ে তার কিডন্যাপারই বাধ্য হবে ফিরিয়ে দিতে। তারপরও চিন্তা হচ্ছে মায়ের মন্ত্র। সেদিন গুলি লাগলো, আর আজ কি যে হচ্ছে সব। আপনি আরমান না? আরমান হাসলো জান্নাতের কথা শুনে। মহুয়া করছে দেখে আরমান এসে ওর মুখের বাঁধন খুলে দিল। মহুয়া এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলো, তারপর বলল, আরমান ভাইয়া প্লিজ দড়িটাও খুলুন, যে কেউ চলে আসতে পারে। আরমান যেন শুনল না মহুয়ার কথা। সে শুধু অপলক তাকিয়ে রয়েছে মহুয়ার দিকে। এই গোলগাল আদুরে মুখের মালিকটা কি তার হতে পারতো না? মহুয়া আবার তাড়া দিয়ে উঠল আরমানকে। আরমান ভাইয়া প্লিজ তাড়াতাড়ি করুন, কেউ চলে আসলে আপনিও বিপদে পড়বেন। আপনি আমাদের পেলেন কি করে ভাইয়া? আচ্ছা, বাসে গিয়ে শুনবো বরং এখন। মহুয়ার কথার মাঝে আরমান বলে উঠল, আমাকে কেন ভালোবাসলে না পাখি? আমি কি খুব খারাপ? কি আছে ওই সাদমানের মাঝে যে আমার মধ্যে নেই, বলো না? জান্নাত মেঘলা চোখ বড় বড় করে তাকিয়ে রইল আরমানের পানে। কি বলল এটা? মহুয়া যেন আকাশ থেকে পড়ল। মহুয়া বলল, কি আবল তাবল বলছেন ভাইয়া? আরমান হাসলো। সে হাসিতে প্রকাশ পেল কোনো কিছু না পাওয়ার হাহাকার। আরমান বলল, সাদমান অনেক বড় লোক, এটাই কি কারণ? বিলিভ মি পাখি, আমার যা আছে তাতে তোমাকে রাজরানী করে রাখবো আমি। আমার হয়ে যাও। আরমান হঠাৎ কেমন যেন অস্থির হয়ে উঠল। মহুয়া অবাক হয়। সে তো সবসময় আরমানকে মাহিরের মতোই ভাই হিসেবে দেখে এসেছে। আরমান তাকে নিয়ে এসব ভাবে? তাকে এই নজরে দেখতো আরমান? মহুয়ার অবিশ্বাস ও চাহনি। আরমান আবার বলল, জাস্ট একবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো। ওই সাদমান তোমার জীবনে একটা অভিশাপ, ওর জন্যই আজ তুমি এখানে। আমি তোমাকে এখান থেকে অনেক দূর নিয়ে যাব।
শুধু ওই সাদমানকে ভুলে যাও। অনেক ভালোবাসবো, বিশ্বাস করো, অনেক। জান্নাত আর মেঘলা হাঁ করে তাকিয়ে আছে আরমানের দিকে। আচ্ছা, মানলো তারা যে তুই মহুয়াকে ভালোবাসিস, তো মহুয়াকে কিডন্যাপ করলেই তো হতো। তাদেরকে কি পাচার করতে তুলে এনেছে হবে হয়তো, কিন্তু তারা তো সাদমানের দলে। এই 1 মিনিট কথাও এর জন্য তো তুলে আনেনি। জান্নাত নিজের এমন ভাবনায় নিজেকে গাধা বলে স্বীকৃতি দিল। মহুয়া আরমানের কথার মাঝেই বলল, শুধু আমাকেই নিয়ে যাবে? আর আমার বোনরা, ওদের কি হবে? আরমান জান্নাতের দিকে তাকালো, যারা তার দিকেই তাকিয়ে, তারপর বলল, ওরা নির্দোষ, তবে পুরোপুরি নয়। একটা দোষ আছে ওদের। আমি ওদেরকে হেল্প করতে পারবো না। তুমি? মহুয়া বলল, আপনি কিডন্যাপ করেছেন আমাদের, আর ওদের কি দোষ হয়েছে? বললাম না সাদমান তোমার জীবনে একটা অভিশাপ। তুমি নিজেও জানো না ওর জন্য কত বড় বিপদে আছো এখন তুমি। আর বাকি রইল ওদের কথা। তোমাকে যে দোষে আনা হয়েছে ওদেরও সেম। আমার আবার কি দোষ? আরমান নিঃশব্দে হাসলো এই কথা শুনে, তারপর বলল, তোমার দোষ, তুমি সাদমানকে ভালোবাসো। মেঘলা মনে মনে বলে, ওরে চাঁদো, তলে তলে তাহলে টেম্পো চালাও তুমি। পর মুহূর্তে আবার ভাবলো একই দোষে তুলে আনা হয়েছে, মানে বলতে কি বোঝাতে চাইছে। মেঘলা তৎক্ষণাৎ আরমানের উদ্দেশ্যে বলল, ছি ছি, কি বললেন এসব? আমরা সাদমান ভাইয়াকে ভালোবাসতে যাব কেন? আপনার কোথাও ভুল হচ্ছে। জান্নাত চোখ ছোট ছোট করে মেঘলার দিকে তাকালো, মহুয়াও একইভাবে তাকালো, তবে আরমানের কোনো হেলদোল নেই। জান্নাত বলল, গাধা একটা, এটা কখন বলছে? মেঘলা চুপ শেখাল। ভুলটা কি বলল? আরমানই তো বলল মহুয়াকে যে দোষে আনা হয়েছে তাদেরকেও একই দোষে আনা হয়েছে। হঠাৎ আবার কিছু একটা মনে হলো তার। একবার একটা সিনেমায় দেখেছিল যে ভিলেনি নায়ককে তুলে এনে এরকম করে বলে নায়িকাকে ভুলে যেতে। আরমান কি তাহলে? মেঘলা চোখ বড় বড় করে ফেলে। জান্নাত মেঘলার মুখভঙ্গি দেখে বলল, আবার কি ভেবে বলছিস? মেঘলা ফিসফিস করে বলল, আই এম শিওর উনি একটা গে। ঘরটা নিস্তব্ধ ছিল পুরো, তাই আরমান নিজেও শুনল মেঘলার কথাটা। সে অবাক চোখে তাকালো মেঘলার পানে। সে দাঁতে দাঁত চেপে শুধু বলল, পড়ে থাকো এখানে, গর্ধবের দল কথাকার। কথাটা বলে চলে যেতে নিয়েও আবার পিছনে ফিরে মহুয়ার দিকে তাকালো, তারপর বলে, তোমার কাছে সুযোগ ছিল পাখি, এখনো আছে। আমার হয়ে যাও, বিপদের ছিটে ফোঁটাও লাগতে দিব না তোমার গায়ে। মাফিয়া আবিরের টেরায় আছো যে কিনা সাদমানের বড় শত্রু, এমনকি তোমাদের আশিকদেরও, যতটুকু বুঝেছি ওনার কথা শুনে। জান্নাত আর মেঘলাকে উদ্দেশ্য করে বলল শেষের কথাটা, তারপর আবার বলল, সে বলেছে যে তুমি যদি সাদমানকে ভুলে আমাকে মেনে নাও তাহলে যেতে দিবে তোমাকে। প্লিজ বউ। মহুয়া যা বুঝার বুঝে নিল। যা উপন্যাসে পড়েছে সে, এরকম ঘটনা অনেক পড়েছে সে। তখন চাইতো, ইস যদি আমার সাথেও এমন কিছু হতো। আল্লাহ যে সিরিয়াসলি নিয়ে নিবে তার কথাটা থোড়াই সে জানতো। মহুয়া বলল, জানতো জান, মাথা গরম করবেন না। আর গিয়ে ওই মাফিয়াকে বলুন যে পারলে টাচ করে দেখাক আমাকে। উনি শুনলে কি যেন ছিল ডায়লগটা? ও হ্যাঁ, তছনছ করে দিবে সব। উনি ঠিক আসবেন বাঁচাতে, আমার বিশ্বাস এটা। আর আপনার কথাটাও মনে থাকবে আমার, ট্রাস্ট মি। আপনার হাতের বিরিয়ানি তো দূর, পান্তা ভাতও খাবো না আর। আরমানের রাগ লাগলো। সে বলে উঠল, আমিও দেখি কি করে বাঁচায়। ইচ্ছা ছিল বাঁচাবো তোমাকে, হাজার হোক ভালোবাসি, কিন্তু না, তুমি যদি আমার না হও তাহলে ওই সাদমানেরও হবে না। মাইন্ড ইট। কথাটা বলেই আরমান দরজা আটকে চলে গেল। লাইট অফ করতে ভুলে গেছে। যাক, ভালোই হলো। মহুয়া মনে মনে বলল, ডায়লগটা এর আগেও কে যেন বলেছিল। আরমান ভাইয়াও রোমান্টিক উপন্যাস পড়েই নাকি? আমি তো উপন্যাস থেকে ডায়লগ মারলাম যে উনি আসবে, আমার বিশ্বাস হ্যানতেন। আচ্ছা, যদি না আসে? মহুয়া একটা শুকনো ঢোক গিলল। জান্নাত মহুয়ার উদ্দেশ্যে বলল, আবার কি ভেবে বসলি? আমার আশিক না হয় আদনান আর তোর সাদমান, বাট মেঘলার আবার কে? তুইও তলে তলে টেম্পো চালাস? হায় আল্লাহ! মহুয়া নিজেও এটাই ভাবছিল এতক্ষণ। মহুয়া হঠাৎ বলে উঠল, আরে অভ্র ভাইয়া, এটা আবার না জানার কি আছে? মহুয়া এমন ভাবে বলল যেন সে আগে থেকেই সব জানে। মেঘলা তাজ্জব বনে গেল।
সে না হয় অভ্রকে ভালোবাসে, কিন্তু অভ্র তো আর বাসে না। মেঘলা বলল। ফালতু কথা বলবি না একদম। মহুয়ার রুমটা পর্যবেক্ষণ করতে করতে বলল। যেভাবে দুজন দুজনের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকিস, যে কেউ ধরে ফেলবে। অভ্র ভাইয়া তাকালে তুই অন্যদিকে ঘুরে যাস, আর তুই তাকালে অভ্র ভাইয়া। আন্ধার নেই হুমে। মহুয়ার কথা শুনে মেঘলা থমকে গেল। অভ্র তার দিকে তাকিয়ে থাকে যেভাবে সে তাকায়। মেঘলা নিশ্চিত হতে জিজ্ঞাসা করল। ও ও উনিও তাকায়, মজা করছিস নাকি? মহুয়া বলে উঠল। পাগলা কুত্তা কামড়াইছে তো, যে এখন মজা করব? প্রেম করিস ভালো কথা, বলে কি হয়? মহুয়া ভাবতে লাগলো গেট ধরার কথাটা, তার মানে সত্যি অভ্র তখন তাকিয়েছিল। মেঘলা হাসলো। হৃদয়ে প্রশান্তির এক স্রোত বয়ে গেল তার। মহুয়া হঠাৎই বলে উঠল। জায়গাটা কেমন চেনা চেনা লাগছে। জান্নাত নিজেও এটাই ভাবছিল যে এতক্ষণ হঠাৎ যেন তার কিছু মনে পড়ল। সে বলল। আরে এটা এটা আদনানদের আড্ডা মহলের স্টোর রুম না? মেঘলা বলে উঠল। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো। মহুয়ার মনে পড়ল তারা একবার বাড়িটা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিল। এক নজর বাহির থেকে দেখেই আবার চলে গিয়েছিল। মহুয়া বলল। শেষ আপু, আমরা শেষ। ওনাদের বাড়িতে কিডন্যাপ করে রেখেছে আমাদের। কিভাবে খোঁজ পাবে আমাদের? জান্নাত কাঁদো কাঁদো স্বরে বলল। রুমটাও সাউন্ড প্রুফ। মেঘলা কান্নাই করে দিল। মহুয়া আর চোখে সেদিকে তাকালো, তারপর বলল। কান্না করিস না তো বল, মেজাজটা খারাপ করিস আরো। কি করে বাঁচবো সেটা ভাব। ভাবনায় ব্যস্ত হয়ে গেল ওরা। ঠিক তখন আবার দরজাটা খোলার শব্দ হলো। তুই বলবি নাকি এখানেই মেরে দিব তোকে? আদনান, বিশ্বাস কর, আমি জানি না, যতটুকু জানতাম তোকে বলেছি। নিজের শার্টের কলার থেকে আদনানের হাতটা সরানোর চেষ্টা করে আসফি বলে উঠল কথাটা। সাদমান শান্ত স্বরে বলে উঠল। ছেড়ে দে ওকে আদনান, ও জানে না। সাদমান বসা থেকে উঠে এলো আসফির নিকট, তারপর বলে উঠল। চলে যা তুই, আর আসিস না চোখের সামনে। দুই নৌকায় পা দিয়ে চলা যায় না আসফি, চলে যা। আদনান বলে উঠল। চলে যাবে মানে? গেলে ওর লাশ যাবে। বল ওরা কোথায়? আর এসব কিছুর পেছনে মূল মাথাটা কে? বল। আসফি আদনানের হাত থেকে নিজের কলারটা ছাড়িয়ে চেঁচিয়ে বলে উঠল। জানি না আমি, কিচ্ছু জানি না আমি। তানজিৎ বলে উঠল। সবাই থামতে তোরা প্লিজ। আর আসবি, আমি সত্যি অবাক হচ্ছি যে তুই বিশ্বাসঘাতকতা করেছিস। অভ্র বলল। তার মানে সেই দিন কথাগুলো তুই ওদের কাউকেই বলেছিলি, রাইট? আসফি সাদমানের দিকে তাকালো। সাদমানের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না কিছু। মহুয়া নিখোঁজ, তাও ও এত শান্ত কি করে? আসফি বলল। বিশ্বাসঘাতকতা করলে তোমার এখানে এখনো থাকতে না ভাই। যা করেছি সব বাধ্য হয়ে করেছি, পরে বলবো সেসব। এখন ওদের বাঁচানো লাগবে। আর আমি তো বললাম যে আমি জানি না ওরা কোথায়, জানলে নিশ্চয়ই বলতাম। হঠাৎ আসফির ফোন বেজে উঠল। আসফি হাতে ফোনটা সামনে আনতেই দেখে ভিডিও কল। আসফি রিসিভ করতেই চমকে গেল। আদনান পাশেই ছিল, তাই সে ফোনটা ওর থেকে ছিনিয়ে নিয়ে নিজে দেখতে লাগলো। এটা তো তার জান্নাত, আর ওই তো পাশে মহু আর মেঘলা। পুরো রুম অন্ধকার, শুধু ওদের সামনে কিছু লাইট রাখা যাতে ওদের চেহারা দৃশ্যমান হতে সাহায্য করে। কিন্তু এ কি? জান্নাতের কপালে এত রক্ত কেন? ওর চোখ বন্ধ কেন? সাদমান, তানজিৎ, অভ্র দেখলো মহুয়া আর মেঘলা জান্নাতের দিকে তাকিয়ে কান্না করছে, তাদের গলায় ছুরি ধরে রাখা। হঠাৎ একটা হুডি আর মাস্ক পরা লোক সামনে এসে বলতে লাগলো। হাই ডিয়ার্স, চমক কেমন লাগলো এসটি? আগেই বলেছিলাম যে আমার ব্ল্যাক ওয়ার্ল্ডে এসেছো না, আমার কাছে বাধা দিও না। কিন্তু তোমরা তো তোমরাই। এখন তোমাদের প্রিয়সীদের কি হবে? দেই মেরে দেই। লোকটা হঠাৎ ছুরি দিয়ে মেঘলার গলায় বসিয়ে দিতে চাইলো, কিন্তু কিছু করলো না। হাসতে লাগলো সে। মেঘলা ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। মহুয়া আর মেঘলার মুখ বাঁধা। অভ্র বলে উঠল। লিসেন প্লিজ, ওকে কিছু করো না। লোকটা বলে উঠল। তাহলে একে মেরে দেই। লোকটা মহুয়ার গলায় ছুরি ধরলো। এবার সাদমান বলল। কি চাই তোমার? বলো সেটা, ওদেরকে ছেড়ে দাও। লোকটা জোরে জোরে হাসতে লাগলো, তারপর বলল। এই তো পথে এসেছো। আদনান হঠাৎ বলে উঠল।
আমার জান্নাত, ও ওর কি হয়েছে? কি করেছিস তুই ওর সাথে? লোকটা জান্নাতের দিকে তাকালো, তারপর বলল, একটু বেশি কথা বলছিল তাই, আর এখনো কিছু করেনি, তবে তুমি বললে করতে। আদনান একটা বিশ্রী গালি দিল, তারপর বলল, ওরকে একটা টাচ করলে তোকে আমি খুন করে ফেলবো, শুয়োরের বাচ্চা। লোকটা আবার হাসলো, তারপর বলল,